13ই অক্টোবর 2015 অস্ট্রেলিয়ার মেলবোর্নের ইপিংয়ে নিজ বাসভবনে নিজ বেডরুমে ঘুমিয়ে থাকা এক প্রবাসী ভারতীয় দম্পতির জীবনে নেমে আসে এক গভীর অন্ধকার। স্বামী, স্ত্রী ও 6 বছরের সন্তান সুস্থ স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া সেরে রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে স্ত্রীর ঘুম ভাঙার পর সে দেখে তার পাশে শুয়ে থাকা স্বামী নিথর হয়ে আছে, তার মুখ দিয়ে গ্যাঁজলা বের হচ্ছে। কি হয়েছিল মেয়েটির স্বামীর সাথে? তার স্বামী কি আত্মহত্যা করেছিল? না, তাকে হত্যা করা হয়েছিল। কে বা কারা কিভাবে হত্যা করেছিল তা শুনলে আপনিও অবাক হবেন, শঙ্কিত হবেন। একবার হলেও মনে হবে আপনার চারপাশে থাকা মানুষগুলো যাদের আপনি বিশ্বাস করেন তারা সকলেই বিশ্বাসের যোগ্য তো। চলুন শুনে নেওয়া যাক আজকের সত্যি ঘটনাটা। নমস্কার, আমি অনুপ আর আপনারা শুনছেন অপরাধ ডায়েরি। কেরালার কোল্লাম জেলার ছোট্ট একটা গ্রাম কারুভল্লুরে শ্যাম আব্রাহাম ও সোফিয়ার জন্ম। শ্যাম ছোটবেলা থেকেই লেখাপড়ায় বিশেষ মনোযোগী ছিল, গানটাও বেশ ভালোই গাইত। শ্যাম ও সোফিয়া একই পাড়ায় থাকত। এক জায়গায় থাকার সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তারা দুজনে একই স্কুলে পড়ত। বড় হবার সাথে সাথে তাদের বন্ধুত্ব প্রেম ভালোবাসায় রূপান্তরিত হয়। শ্যাম ঠিক করেছিল সে MBA কমপ্লিট করে তারপর সোফিয়াকে বিয়ে করবে। 2003 সালে শ্যাম MBA করার জন্য তামিলনাড়ুর ডিন্তিগুলে শিফট হয়ে যায়। সোফিয়া মহাত্মা গান্ধী ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করতে থাকে। কয়েক বছর পর দুজনেই নিজেদের পড়াশুনো কমপ্লিট করে। শ্যাম একটা চাকরিও পায়। এরপর 2008 সালে শ্যাম ও সোফিয়া বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তারা তাদের বাড়িতে একে অপরের কথা জানায়। যেহেতু তারা একই পাড়ার বাসিন্দা ছিল, তাই দুটো পরিবারের লোকজনই একে অপরকে চিনত। সোফিয়ার বাড়ির লোক এই বিয়েতে রাজি হলেও শ্যামের বাবা প্রথমে এই বিয়েতে রাজি ছিল না। কিন্তু সোফিয়া যখন তাকে বলে সে শ্যামকে ভালোবাসে, শ্যামের সাথে তার বিয়ে না হলে সে আত্মহত্যা করবে, তখন শ্যামের বাবা স্যামুয়েল আব্রাহাম বিয়েতে মত দেন। 2008 সালে খ্রিস্টান ধর্মমতে ধুমধাম করে শ্যাম ও সোফিয়ার বিয়ে হয়। 1 বছরের মধ্যে সোফিয়া এক পুত্র সন্তানের জন্ম দেয়। ভীষণ খুশিতে ও আনন্দে কাটছিল তাদের জীবন। সোফিয়া বেঙ্গালুরুতে চাকরি করছিল, কিন্তু শ্যাম ওমানে একটা ভালো চাকরি পায়, তাই দেশ ছেড়ে ওমানে শিফট হয়ে যায়। সোফিয়া দেশেই থাকে, চাকরি করে ছেলেকে মানুষ করে। ছুটিতে শ্যাম স্ত্রী সন্তানদের কাছে আসে, তাদের সঙ্গে সময় কাটায়। ছুটি শেষ হয়ে গেলে আবার ওমানে ফিরে যায়। সোফিয়াও ছুটি কাটাতে ওমানে যায়, কিন্তু সারাটা বছর তাদের একসাথে থাকা হয় না। সোফিয়ার দিদি সোনিয়া অস্ট্রেলিয়ার মেলবোর্নে থাকত। সে একজন নার্স। 2012 সালে সোফিয়া বায়না ধরে সে মেলবোর্নে শিফট হবে। সেখানে তার দিদি আছে, তার কোনো অসুবিধা হবে না, একটা চাকরিও সে ওখানে ঠিক জোগাড় করে নিতে পারবে। শ্যাম প্রথমে সোফিয়ার এই প্রস্তাবে রাজি হয় না, কারণ শ্যামের পক্ষে ভারতে স্ত্রী সন্তানের কাছে বছরে বেশ কয়েকবার আসাটা সম্ভব হলেও নানান কারণে অস্ট্রেলিয়ায় যাওয়াটা তার পক্ষে সম্ভব নয়। কিন্তু স্ত্রীর বারবার অনুরোধে সে রাজি হয়ে যায়। সোফিয়া 2012 সালে তার 3 বছরের ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নে শিফট হয়ে যায়। শ্যামের কাছে তার পরিবারের প্রাধান্য ছিল সবচেয়ে বেশি, তাই শ্যাম 2013 সালের জুলাই মাসে পাকাপাকিভাবে অস্ট্রেলিয়ায় চলে আসে। দীর্ঘ 7 মাস পর স্ত্রী ও সন্তানকে সে দেখে। সোফিয়া যখন ভারতে থাকত তখন প্রায়শই শ্যাম ওমান থেকে ভারতে চলে আসত ও স্ত্রী সন্তানদের সঙ্গে সময় কাটাত। সেক্ষেত্রে একত্রে 3 জন সময় কাটানোর জন্য কখনোই এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়নি। যাই হোক, এরপর থেকে শ্যাম স্ত্রী ও সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নের ইপিংয়ে থাকতে শুরু করে। আনন্দে খুশিতে কাটছিল তাদের জীবন। শ্যাম দেশের বাইরে থাকলেও প্রত্যেক বছর ছুটিতে স্ত্রী সন্তানকে নিয়ে কেরালায় বাবা মার কাছে আসত। একসাথে কয়েকটা দিন কাটাতো। 2015 সালেও 2 সপ্তাহের ছুটি কাটাতে শ্যাম, সোফিয়া ও তার ছেলেকে নিয়ে কেরালায় আসে। তারা খুব আনন্দ করে কাটায় দিনগুলো।
তবে শ্যাম তার বন্ধুদের হাসতে হাসতে বলেছিল হয়তো এটাই তার শেষ আশা, এরপর হয়তো সে কফিনে করে আসবে। বন্ধুর মুখে এমন অদ্ভুত কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর শ্যাম তাদের বলে যে সে মজা করছিল। যাই হোক, দিন 15 কেরালায় বাবা মা, বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের সঙ্গে কাটিয়ে শ্যাম তার স্ত্রী সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে যায়। শ্যামের মুখের কথাই ঠিক হয়েছিল। এরপর শ্যাম জীবিত অবস্থায় আর কখনো কেরালায় আসতে পারেনি। এসেছিল তার কফিনবন্দি লাশ। কেরালা থেকে অস্ট্রেলিয়ায় ফিরে যাবার কয়েকদিন পর 14ই অক্টোবর 2015 সোফিয়ার ঘুম ভাঙলে সে দেখে শ্যামের শরীর ঠান্ডা হয়ে আছে, মুখ দিয়ে গ্যাঁজলা বের হচ্ছে। ডাকাডাকি করেও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। সোফিয়া ভয় পেয়ে যায়, কান্নাকাটি করতে থাকে। মায়ের কান্নায় ঘুম ভেঙে যায় পাশে ঘুমিয়ে থাকা 6 বছরের ছেলে। দিশেহারা সোফিয়া তার দিদি সোনিয়াকে কল করে। সোনিয়া মেলবোর্নেই থাকত। সে একজন নার্স। সোনিয়াকে ফোনে সব ঘটনাটা জানায় সোফিয়া। তাছাড়া এক প্রতিবেশী বান্ধবীকেও কল করে সবটা জানায় সে। তারা সোফিয়াকে পরামর্শ দেয় পুলিশের এমার্জেন্সি নাম্বারে কল করে সাহায্য চাইতে। 14ই অক্টোবর 2015 সকাল 9:14 সোফিয়া এমার্জেন্সি হেল্পলাইন নাম্বারে কল করে সবটা জানায়। ঠিক 13 মিনিট পর ইমার্জেন্সি টিম এসে পৌঁছায় সোফিয়ার বাড়িতে। ডাক্তার শ্যামের বডি টেম্পারেচার মাপে, স্বাভাবিকের থেকে প্রায় 10 ডিগ্রি কম। মুখ খোলার চেষ্টা করলে দেখা যায় 2 দাঁতের মাঝখান দিয়ে শ্যামের জিভ খানিকটা বেরিয়ে এসেছে। সম্পূর্ণ দেহ ঠান্ডা ও শক্ত হয়ে গেছে। মেডিকেল টিম হার মানে। শ্যামকে বাঁচানো কোনোভাবেই সম্ভব হয় না। শ্যামের সমস্ত সিমটমস পর্যবেক্ষণ করে ডাক্তার জানান ঘুমের মধ্যে হার্ট অ্যাটাকের ফলে শ্যামের মৃত্যু হয়েছে। গতকাল রাত পর্যন্ত যে পরিবারটা সম্পূর্ণ ছিল, এক রাত পেরোতে না পেরোতেই সেই পরিবারটাই অসম্পূর্ণ হয়ে যায়। এক রাতের মধ্যেই এক 6 বছরের সন্তান পিতৃহারা ও এক স্ত্রী স্বামীহারা হয়ে যায়। মা ও ছেলের জীবন সম্পূর্ণ বদলে যায়। মাত্র 33 বছর বয়সে শ্যাম আব্রাহামের মৃত্যু হয়। ইমার্জেন্সি টিমের কোনো কিছুই অস্বাভাবিক লাগেনি, তাই ক্রিমিনাল ইনভেস্টিগেশন টিমকে ডাকাও হয়নি। পুলিশ মৃতদেহের কিছু ছবি তুলে রাখে। এরপর সোফিয়া কাঁদতে কাঁদতে কেরালায় তার শ্বশুর বাড়িতে ফোন করে। স্বামীর হার্ট অ্যাটাকের কথাটা জানায়। শ্যামের বাবা মা বিশ্বাসই করতে পারে না তাদের সন্তান আজ আর এই পৃথিবীতে নেই। মেলবোর্ন পুলিশ ও মেডিকেল টিমের সহায়তায় সোফিয়া তার সন্তানকে সঙ্গে নিয়ে স্বামীর মৃতদেহ কেরালায় তার জন্মস্থানে নিয়ে আসে। এ কাজে মেলবোর্নের মালায়ালি দিয়াসপুরা 30,000 অস্ট্রেলিয়ান ডলার আর্থিক সাহায্য করে সোফিয়াকে, যাতে সে তার স্বামীর দেহ ভারতে নিয়ে আসতে পারে। শ্যামের মৃত্যুর 2 দিন পর 16ই অক্টোবর 2015 শ্যামের মৃতদেহ কেরালায় পৌঁছয়। পরিবারের সকলে কান্নায় ভেঙে পড়ে। শ্যাম গত 11ই অক্টোবর কেরালাতে 15 দিন কাটিয়ে মেলবোর্নে ফেরে। মাঝখানে মাত্র কয়েকটা দিনের ব্যবধান, তার মধ্যেই সব শেষ। শ্যাম বলেছিল সে মারা গেলে তাকে তার ঠাকুরদার কবরের পাশে যেন সমাধিস্থ করা হয়। এটাই তার শেষ ইচ্ছা। সে তার বন্ধুদের মজার ছলে বলেছিল এটাই হয়তো তার শেষ আশা। এরপর সে নয়, তার কফিন আসবে কেরালায়। শ্যাম এমন কথা কেন বলেছিল? শ্যাম কি জানতো সে আর বাঁচবে না? সে কি কোনো ষড়যন্ত্রের আঁচ পেয়েছিল? তার মৃত্যুটা কি স্বাভাবিক ছিল, নাকি এর পিছনেও ছিল এক গভীর ষড়যন্ত্র? সম্পূর্ণ ঘটনাটা শুনতে থাকুন, সবটা অবশ্যই জানতে পারবেন। স্বামীর শেষকৃত্য সম্পন্ন করে কয়েকটা দিন কেরালায় থেকে তারপর 24শে অক্টোবর 2015 সোফিয়া তার সন্তানকে নিয়ে অস্ট্রেলিয়ায় ফিরে যায়। ইচ্ছে থাকলেও 10 দিনের বেশি সে কেরালাতে থাকতে পারে না। অস্ট্রেলিয়া ফিরে তাকে কাজে যোগ দিতেই হবে। অনেক দিন ছুটি নেওয়া হয়ে গেছে তার। তাছাড়া ছেলের স্কুলও সেখানে, তাই বাধ্য হয়ে সোফিয়া অস্ট্রেলিয়া ফিরে যায়। এরপর থেকে প্রত্যেক শনিবার সোফিয়া শ্যামের বাবা মাকে ফোন করে তাদের খোঁজখবর নিত। এভাবে কেটে যায় প্রায় 9টা মাস। এরপর 2016 সালের জুলাই মাসের শনিবারে সোফিয়ার ফোন আসে না কেরালায়। শ্যামের বাবা মা ভাবে পুত্রবধূর ব্যস্ত জীবন, এক হাতে ছেলেকে সামলাচ্ছে,
চাকরি করছে, সব দায়িত্ব একাই পালন করছে, তাই হয়তো কল করতে পারেনি। কিন্তু এর পরের শনিবারও যখন সোফিয়ার ফোন আসে না, তখন শ্যামের বাবা মা চিন্তিত হয়ে পড়ে। নিজেরাই সোফিয়াকে ফোন করে, কিন্তু সোফিয়াকে ফোনে পায় না। চিন্তিত শ্বশুর শাশুড়ি অস্ট্রেলিয়ার বসবাসরত সোফিয়ার দিদি সোনিয়াকে ফোন করে, সোফিয়ার কথা জিজ্ঞাসা করে। সোনিয়ার উত্তর শুনে শ্যামের বাবা মার মাথায় যেন বিনা মেঘে বজ্রপাত ঘটে, পায়ের তলার জমি যেন সরে যায়। তারা কি শুনল? এমন কথা তারা তো কখনো স্বপ্নেও কল্পনা করেনি। আসলে সোফিয়ার দিদি জানায়, সোফিয়া গত 2 সপ্তাহ ধরে জেলে আছে। জেলে থাকার কারণ নিজের স্বামীকে হত্যা করা। নিজের স্বামী শ্যামকে হত্যা করার অপরাধে মেলবোর্ন পুলিশ সোফিয়াকে গ্রেপ্তার করে। শ্যামের মৃত্যু তো হার্ট অ্যাটাকের ফলে হয়েছিল, তাহলে সোফিয়া কিভাবে হত্যা করলো শ্যামকে? সত্যিই কি সোফিয়া শ্যামকে হত্যা করেছিল, নাকি কেউ ষড়যন্ত্র করে ফাঁসিয়েছে তাকে? সোফিয়াই যদি খুনি হয়, তাহলে তাকে ধরতে মেলবোর্ন পুলিশের দীর্ঘ 9 মাস সময় লাগলো কেন? শ্যামের পোস্টমর্টম রিপোর্ট আসতে একটু সময় লাগে। রিপোর্টে মৃত্যুর কারণ সম্পূর্ণ অন্য ছিল। ডাক্তার ও পুলিশের যা মনে হয়েছিল, বা সোফিয়া সবাইকে যা বলেছিল, মৃত্যুর কারণ আদৌ তা ছিল না। শ্যামের শরীরে সায়ানাইড পাওয়া গেছিল, অর্থাৎ শ্যামের মৃত্যু হার্ট অ্যাটাক নয়, বরং বিষাক্ত সায়ানাইডের জন্যই হয়েছিল। তাছাড়া ক্লোরোফর্মও পাওয়া গেছিল শ্যামের রক্তে। এটি প্যানিক ডিসঅর্ডার বা খিঁচুনির রোগের চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। শ্যামের এমন কোনো অসুখ ছিল না যার জন্য এমন ওষুধের প্রয়োজন পড়বে। শ্যামের রক্তে সায়ানাইড ও ক্লোরোফর্মের উপস্থিতি পরিষ্কার ইঙ্গিত করছে শ্যামের মৃত্যুটা স্বাভাবিক নয়, বরং প্ল্যান করে খুন করা হয়েছে তাকে। এমনভাবে এমন পদ্ধতিতে কাজটা করা হয়েছে যাতে মৃত্যুটা স্বাভাবিক বলে মনে হয়। পুলিশের সন্দেহের তালিকায় সর্বপ্রথম সোফিয়ার নাম উঠে আসে, তবে পুলিশ সোফিয়াকে এ ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করে প্রমাণ জোগাড়ে মন দেয়। আসলে অস্ট্রেলিয়ার ইনভেস্টিগেশন পদ্ধতিটা একটু অন্যরকম। সাধারণত অপরাধ করার পর অপরাধী কিছুদিন পর্যন্ত সাবধানে প্ল্যান করে চলে, কিন্তু বেশ কিছুদিন কেটে গেলে যখন অপরাধীর মনে হয় যে সব কিছু স্বাভাবিক হয়ে গেছে, বিপদের আর কোনো সম্ভাবনা নেই, তখন সে আসল রূপে আবার ফিরে আসে। তাই মেলবোর্ন পুলিশ সোফিয়াকে কোনো কিছু বুঝতে না দিয়ে চুপিসারে তার উপর নজর রাখছিল। পুলিশের একটা টিম সোফিয়ার গতিবিধির ওপর নজর রাখে, অর্থাৎ সে কখন কোথায় যাচ্ছে, কাদের সাথে মিশছে ইত্যাদি। দ্বিতীয় টিম সোফিয়ার ফোন ট্রেস করে, অর্থাৎ সোফিয়া কখন কাকে কল করছে বা কে কখন কতক্ষণ ধরে সোফিয়ার সাথে কথা বলছে, তার ওপর নজর রাখে এই দ্বিতীয় টিম। তৃতীয় টিম সোফিয়ার ব্যাংক ডিটেলস চেক করতে থাকে, কবে কত টাকা সে কাউকে দিচ্ছে বা কারো থেকে কবে কত টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে ইত্যাদি। শ্যামের মৃত্যুর 5 মাস পর সোফিয়া শ্যামের গাড়িটা এক ব্যক্তির নামে ট্রান্সফার করে দেয়। এর কয়েকদিন পর সোফিয়া ওই ব্যক্তির সঙ্গে জয়েন্টে একটা ব্যাংক অ্যাকাউন্ট খোলে ও শ্যামের রেখে যাওয়া সমস্ত টাকা পয়সা শ্যামের অ্যাকাউন্ট থেকে ওই জয়েন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করে। সোফিয়ার ওপর নজর রাখা পুলিশ টিম লক্ষ্য করে সোফিয়া কিছুদিন ধরে একজনের সঙ্গে ঘন ঘন দেখা করছে, কখনো তার সঙ্গে পার্কে যাচ্ছে, আবার কখনো হোটেলে, এবং দীর্ঘ সময় তারা একসাথে কাটাচ্ছে। পুলিশ টিম আরও লক্ষ্য করে এরা দুজন একত্রে সময় কাটানোর জন্য নিরিবিলি স্থানকেই বেছে নিচ্ছে। তাদের আবভাব দেখে মনে হচ্ছে কেউ যেন তাদের একসাথে দেখে না ফেলে, সেই চেষ্টাই তারা চালাচ্ছে। যাই হোক, এর কিছুদিন পর তাদের এই জড়তা কেটে যায়। তারা রিলেশনশিপে থাকা কাপলদের মতোই আচরণ করতে থাকে। সোফিয়ার কল রেকর্ড থেকে জানা যায় একটা নম্বর থেকেই সবচেয়ে বেশিবার ফোন আসতো বা যেত, এবং ঘন্টার পর ঘন্টা দীর্ঘ সময় তাতে কথাবার্তাও চলত। এরপর পুলিশের 3টে টিমই একত্রে একটা মিটিং করে, তারা কে কি জানতে পেরেছে তা পর্যালোচনা করার জন্য। আলোচনায় বোঝা যায় সোফিয়া যার নামে গাড়ি ট্রান্সফার করেছে, যার সঙ্গে ব্যাংকে জয়েন্ট অ্যাকাউন্ট খুলেছে, ফোনে দীর্ঘ সময় যার সাথে কথা বলে ও যার সঙ্গে সে ডেটে যাচ্ছে, সে একই ব্যক্তি। নাম
অরুণ কমলাসানন। পুলিশের সন্দেহের তালিকায় যোগ হয় আরও একটা নাম। চলুন জেনে নিই কে এই অরুণ কমলাসানন। অরুণ কমলাসাননের জন্ম ও বেড়ে ওঠা কেরালার কারোভাল্লুরে। 2003 সালে শ্যাম যখন MBA করার জন্য তামিলনাড়ু শিফট হয়ে যায়, সেই সময় সোফিয়ার আলাপ হয় তার কলেজেরই ইঞ্জিনিয়ারিং পাঠরত অরুণ কমলাসাননের সঙ্গে। একই কলেজে পড়ার সুবাদে সোফিয়া ও অরুণের মধ্যে কথাবার্তা বেশি করে হতে থাকে। ক্রমে এই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। তামিলনাড়ুতে MBA পাঠরত শ্যাম এসবের কিছুই জানতে পারে না। সোফিয়া একই সাথে শ্যাম ও অরুণ দুজনের সাথেই রিলেশনশিপে ছিল। অরুণের সাথে সোফিয়া প্রকাশ্যে এমনভাবে মিশত, শুধু শ্যাম কেন, কলেজের বন্ধুবান্ধব, পাড়া প্রতিবেশী কেউই তাদের দুজনের সম্পর্কের কোনো আঁচি করতে পারেনি। সকলের কাছ থেকে সোফিয়া ও অরুণ তাদের প্রেমের সম্পর্ককে লুকিয়ে রেখেছিল, গোপন রেখেছিল। 2005 সালে অরুণ চাকরি পেয়ে যায় ও শ্যাম ও সোফিয়াও নিজেদের কোর্স কমপ্লিট করে এবং যে যার বাড়ি ফিরে আসে। শ্যাম ও সোফিয়া আবার দুজনের কাছাকাছি চলে আসে। এরপর 2008-এ দুজনে বিয়েও করে। বিয়ের ক্ষেত্রে সোফিয়ার উদ্যোগী বেশি ছিল, তাই শ্যামের বাবা এই বিয়েতে রাজি না হলে সোফিয়া তাকে রাজি করানোর জন্য বলে শ্যামকে সে ভালোবাসে, শ্যামের সাথে তার বিয়ে না হলে সে আত্মহত্যা করবে। এই শুনে শ্যামের বাবা বিয়েতে রাজি হয়ে যায়। 2008 সালে ধুমধাম করে তাদের বিয়েও হয়। 1 বছরের মধ্যে তারা বাবা মাও হয়। সুখী দাম্পত্য জীবন কাটে তাদের। এরপর সোফিয়া বেঙ্গালুরুতে চাকরি পায় ও শ্যাম ওমানে ভালো চাকরি পায়। চাকরি সূত্রে শ্যামকে দেশের বাইরে যেতে হয় আর সোফিয়াকে বেঙ্গালুরু। সেই সময় 2009 সালে ফেসবুকে সোফিয়া অরুণকে খুঁজে পায়। তারপর তাদের মধ্যে আবার অ্যাফেয়ার শুরু হয়। অরুণ অস্ট্রেলিয়াতে কর্মসূত্রে বসবাস করছিল। অরুণকে নিয়ে সোফিয়ার পাগলামো এতটাই বেশি ছিল যে শ্যাম ওমান থেকে বেঙ্গালুরু এলে সোফিয়ার ভালো লাগতো না, কারণ ওই দিনগুলো সোফিয়া অরুণের সাথে কথা বলতে পারত না, কারণ এতে ধরা পড়ে যাবার সম্ভাবনা আছে। যদিও সোফিয়া শ্যামকে এসব ঘুণাক্ষরেও বুঝতে দেয়নি। শ্যাম সোফিয়াকে ওমানে শিফট হবার জন্য বহুবার বললেও সোফিয়া নিজের চাকরির অজুহাত দেখিয়ে রাজি হয় না। অথচ 2012 সালে সোফিয়াই অস্ট্রেলিয়া শিফট হবার বায়না ধরে। শ্যামের আপত্তি থাকলেও তাকে নানাভাবে বুঝিয়ে সুঝিয়ে রাজি করায় সোফিয়া। তারপর ওই বছরেই ছেলেকে নিয়ে অস্ট্রেলিয়া শিফট হয়ে যায়। সোফিয়া ভেবেছিল যে সে অস্ট্রেলিয়া শিফট হয়ে গেলে শ্যাম বছরে বারংবার সেখানে আসতে পারবে না, সে অরুণের সঙ্গে অরুণের কাছাকাছি থাকতে পারবে। সোফিয়া ভাবতেই পারেনি শ্যাম ওমানের চাকরি ছেড়ে অস্ট্রেলিয়ার চাকরি নিয়ে তার কাছে চলে আসবে। 2013 সালে শ্যাম পাকাপাকিভাবে অস্ট্রেলিয়ায় চলে আসে। স্ত্রী সন্তানের সঙ্গে একসাথে থাকতে শুরু করে। সোফিয়ার স্বামী ও প্রেমিক একই শহরে। কয়েক মাসের মধ্যেই শ্যাম সোফিয়ার অ্যাফেয়ারের কথা জানতে পেরে যায়। যাকে শ্যাম একদিন ভালোবেসে বিয়ে করেছিল, আজ সে অন্য কারো সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত। এটা শ্যামকে ভিতর খুবই কষ্ট দেয়, কিন্তু পরিবারকে বাঁচানোর জন্য শ্যাম সোফিয়াকে আরও একটা সুযোগ দেয়। মিথ্যে চোখের জল ফেলে অভিনয় করে ক্ষমা চেয়ে সোফিয়া শ্যামকে ভুল বোঝাতে সক্ষম হয়। শ্যাম সোফিয়ার অভিনয়কে সত্যি ভেবে ক্ষমা করে দেয়। এরপর সোফিয়া অতি সাবধানতার সঙ্গে অরুণের সঙ্গে সম্পর্ক রেখে চলে এবং শ্যামকে তাদের মাঝখান থেকে চিরতরে সরিয়ে ফেলার প্ল্যান করতে থাকে। 2015 সালের জুলাই মাসে মেলবোর্নের কাছেই শ্যামের ওপর একজন হামলা করে। সে আগে থেকেই শ্যামের গাড়ির ভিতর ঘাপটি মেরে বসেছিল, মুখটা কাপড় দিয়ে ঢাকা। শ্যাম গাড়িতে উঠতেই আচমকা ওই মুখ ঢাকা ব্যক্তি ধারালো ছুরি দিয়ে শ্যামকে আক্রমণ করে বসে। অতর্কিত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে শ্যাম, তবে কয়েক মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে আক্রমণকারীকে বাধা দেয় সে। তার মুখের কাপড় সরিয়েও ফেলে সে। আক্রমণকারী ভয় পেয়ে সেখান থেকে পালায়, তবে পালানোর আগে সে শ্যামের গায়ে কয়েকটা ছুরির ঘা বসাতে সক্ষম হয়। শ্যামকে মেরে ফেলার জন্য এই হামলা করা হলেও কপাল জোরে ও নিজের উপস্থিত বুদ্ধিতে এই যাত্রায় শ্যাম বেঁচে যায়। টহলদাররত পুলিশ শ্যামকে হাসপাতালে নিয়ে যায়। শ্যাম পুলিশকে জানায় আক্রমণকারীর মুখের কাপড় সে সরিয়ে ফেলেছিল। আক্রমণকারীকে সে দেখলেও তাকে চিনতে পারেনি।
শ্যামের মৃত্যুর পর মেলবোর্ন পুলিশ ইনভেস্টিগেশন টিম এই ঘটনার কথা জানতে পারলে অরুণ ও সোফিয়ার ফোনের লোকেশন ট্রেস করে জানতে পারে ওই দিন ওই সময় অরুণের মোবাইল ফোন ও লোকেশন ও শ্যামের লোকেশন একই ছিল। ওই দিন অরুণ তার অফিস থেকে ছুটিও নিয়েছিল। হতে পারে এই হামলার পিছনে অরুণেরই হাত ছিল। কিন্তু প্রশ্ন হলো, শ্যাম তো আক্রমণকারীকে দেখে ফেলেছিল, তাহলে সে পুলিশকে অরুণের কথা বলল না কেন? তাহলে কি অরুণ এ কাজের জন্য অন্য কাউকে হায়ার করেছিল? হয়তো এই ঘটনা ঘটার জন্যই শ্যামের মনে হয়েছিল সে আর বেশি দিন বাঁচবে না। তাই হয়তো সে তার বাল্যবন্ধুদের কফিনের কথাটা বলেছিল। এরপর 14ই অক্টোবর 2015 আগে থেকে সোফিয়া অরুণকে ডেকে তার বাড়িতে লুকিয়ে রাখে। তারপর খাবারের সাথে অরুণের দেওয়া হেভি ডোজের ঘুমের ওষুধ মিশিয়ে শ্যামকে দেয়। শ্যাম খানিকক্ষণের মধ্যেই কেমন যেন অচেতন মতো হয়ে পড়ে। অর্ধ অচেতন অবস্থায় থাকা শ্যামকে অরুণের আনা সায়ানাইড জুসের সাথে মিশিয়ে একটু একটু করে গালে ঢেলে দেয়। শ্যাম তা পান করে ও চিরনিদ্রায় শায়িত হয়। এভাবে সোফিয়া ও অরুণ মিলে শ্যামকে সায়ানাইড দিয়ে হত্যা করে। এসব তথ্য জোগাড় করতে পুলিশের লেগে যায় অনেকগুলো মাস। সোফিয়া ও অরুণ এতটাই চালাক ছিল যে তারা তাদের অপরাধের প্রায় সব প্রমাণ লোপাট করে ফেলেছিল। কিন্তু পুলিশ টিমের এক সদস্য গোয়েন্দা মিথ্যে পরিচয় দিয়ে অরুণের সাথে বন্ধুত্ব করেছিল। তারা একসাথে পাবে গিয়ে ড্রিঙ্ক করত। দীর্ঘদিন এভাবে বন্ধু সেজে থাকতে থাকতে একদিন একটা প্রমাণ হাতে পায় সেই গোয়েন্দা। মদ্যপ অবস্থায় অরুণ নিজ মুখে শ্যামকে হত্যা করার কথা বলে ফেলে ওই বন্ধুরূপী গোয়েন্দাকে। গোয়েন্দা সব সময় আটঘাট বেঁধেই থাকত তথ্য প্রমাণের জন্য। অরুণের এই স্বীকারোক্তি চুপি সারে গোয়েন্দাটি ভিডিও রেকর্ড করে রাখে। পরবর্তী সময়ে এই কনফেশন একটা বড় প্রমাণ হিসেবে আদালতে বিবেচিত হয়। সোফিয়া ও অরুণকে গ্রেপ্তার করা হয়। তাদের গ্রেপ্তারের 17 মাস পর 29শে জানুয়ারি 2018-তে জুরি ট্রায়াল শুরু হয়। প্রথমে তারা দুজনেই নিজেদেরকে নির্দোষ প্রমাণের মিথ্যে চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সেটা করতে না পেরে অরুণ নিজের ওপর সমস্ত দায় নিয়ে বলে সোফিয়া এ ব্যাপারে কিছুই জানে না। অরুণই শ্যামের বাড়িতে আগে থেকে লুকিয়ে বসেছিল। টেবিলে রাখা খাবারে সে প্রথমে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। খাবার খেয়ে সবাই গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে সে নিজের সঙ্গে আনা সায়ানাইড জুসের সঙ্গে মিশিয়ে তা শ্যামকে একটু একটু করে খাইয়ে দেয়। অরুণ বলে সোফিয়া এসবের কিছুই জানে না, সোফিয়া নির্দোষ। সোফিয়াও সুযোগ বুঝে অরুণের ঘাড়ে সমস্ত দোষ চাপিয়ে পার পাবার চেষ্টা করে। কিন্তু সোফিয়া ও অরুণের ডায়েরি থেকে স্পষ্ট হয়ে যায় এই হত্যায় তারা দুজনেই জড়িত। আসলে অরুণ ও সোফিয়া দুজনেরই ডায়েরি লেখার অভ্যাস ছিল। ডায়েরিতে তারা বিশদ বিবরণ দিয়ে লিখেছিল তাদের সম্পর্কের কথা এবং শ্যামকে হত্যার প্ল্যানের কথা। তাই সোফিয়া ও অরুণের মিথ্যে কথা ধোপে টেকে না। অরুণও বিবাহিত ছিল, তার স্ত্রী ও সন্তান ভারতেই থাকত। অরুণ ও সোফিয়ার ডায়েরি, পুলিশের গোয়েন্দার বন্ধুর ছদ্মবেশে পাওয়া অরুণের স্বীকারোক্তি, তাদের ব্যাংক ডিটেলস ইত্যাদি নানান প্রমাণের ভিত্তিতে আদালতে সোফিয়া ও অরুণ দোষী সাব্যস্ত হয়। সোফিয়া ও অরুণ অনেক ভেবেচিন্তে ঠান্ডা মাথায় প্ল্যান করে শ্যামকে হত্যা করে। 16ই আগস্ট 2018 আদালত অরুণ কামালাসানানকে 27 বছরের কারাদণ্ড দেয়। আরও বলা হয় 20 বছরের আগে অরুণ পেরোল পাবে না। অপরদিকে সোফিয়াকে 22 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে 18 বছরের আগে সোফিয়া পেরোল পাবে না। পরবর্তী সময়ে অরুণের সাজা কমিয়ে 24 বছর করা হয়। কোর্ট শ্যাম ও সোফিয়ার ছেলের কাস্টাডি সোফিয়ার দিদি সোনিয়াকে দেয়। কিন্তু শ্যামের পিতামাতা এই রায়ে খুশি নন। তারা নাতির কাস্টাডি পেতে চায়। তার জন্য আজও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকের কাহিনী এই পর্যন্তই। খুব শীঘ্রই ফিরে আসব আরেকটি নতুন সত্য ঘটনা নিয়ে। সচেতন থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।